নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আলোচনা হবে সত্যজিৎ রায় পরিচালিত 1963 সালের বাংলা সিনেমা মহানগর নিয়ে। তো তোমরা সবাই জানো যে এই ছবিটা রিলিজ করা হয়েছে। তো ছবিটা আমি গতকাল রাত্রিবেলা দেখে আসি পিভিআর ডায়মন্ড প্লাজা থেকে, এবং বলাই বাহুল্য যে এরকম একটা কাজ, এরকম একটা সিনেমা হলে বসে দেখার কি অনুভূতি সেটা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। এবং একটা মজার বিষয় বা একটা মজার অনুভূতি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার আজকে জাবিমেটের শো ছিল কোয়েস মলে বিকেল 3:30। আমি টিকিট বুক করে ফেলেছিলাম, কিন্তু গতকাল মহানগর ছবিটা দেখার পরে তার ইম্প্যাক্ট আমার উপরে এতটা বেশিভাবে পড়লো যে আমার মনে হলো যে এত কম সময়ের ব্যবধানে একটা সম্পূর্ণ অন্যজনের ছবি আমার পক্ষে উপভোগ করা সম্ভব হয়ে উঠবে না। তাই আমি বাধ্য হলাম জাবিমেটের টিকিটটাই ক্যান্সেল করতে। তো মহানগর এই ছবিটার মধ্যে এমন কি রয়েছে, বা সিনেমাটা আমার মতে, আমার কাছে আজকের দিন দাঁড়িয়েও একটা অ্যাহেড অফ দ্য টাইম সিনেমা। এই ছবিটা আমার কাছে একটা ট্যাবু ব্রেকিং সিনেমা। সেটা কেন, আজকের ভিডিওতে সেটাই হবে তার আলোচ্য বিষয়। তো মহানগর এই ছবিটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মধ্যবিত্ত বা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, যেখানে যে হাজব্যান্ড অর্থাৎ যে চরিত্রটা এখানে প্লে করছেন অনিল চ্যাটার্জি, তার ইনকাম কম বলে, বা যেহেতু একটা পরিবারের পুরো যে ফাইন্যান্সিয়াল প্রেশার যেহেতু সেটা তার উপরে এসে পড়ছে, যার ফলে তার স্ত্রী, যেটা মাধবী মুখার্জি প্লে করছে, যিনি একজন অতি সাধারণ গৃহবধূ, একজন হাউসওয়াইফ, তিনি ঠিক করছেন যে তিনি চাকরি করবেন, কারণ যাতে পুরো প্রেশারটা তার পাশে এসে না পড়ে। এবারে এখানে পরিচালক সত্যজিৎ রায় তিনি কি বোঝাতে চাইছেন, বা তিনি কি এখানে এস্টাবলিশ করতে চাইছেন, এটাই যে এই যে বলা হয় যে ছেলেরা কিছু না করলে বা ছেলেদের ইনকাম কম থাকলে মেয়েরা বিয়ে করে না, এই যে এগুলো বলা হয়, সেই জিনিসটাই এখানে তিনি ব্রেক করছেন, এই ট্যাবুটা, যে সব মেয়েরা কিন্তু এরকম হয় না। অনেক মেয়েরা থাকে যারা কিন্তু হাজব্যান্ডের পাশে থাকার বা তাকে সাপোর্ট করার মানসিকতা নিয়ে কিন্তু বিয়ে করে। আমরা দেখতে পাই যে বহু পরিবারে মানে সাংসারিক যে প্রেশার, অর্থাৎ আমি এখানে বলছি ফিনান্সিয়াল প্রেশার, যেটা আর কি, সেই সাংসারিক ফিনান্সিয়াল যে প্রেশারটা সেটা একটা ছেলের ওপরই এসে পড়ে। এবং যে ওয়াইফ যে হয়, অনেককে দেখা যায় তারা কিন্তু এগুলো নিয়ে কিন্তু বিন্দুমাত্র বদার হয় না, যে আমার হাজব্যান্ডের ওপরে যে এই যে ফিনান্সিয়াল প্রেশারটা এসে পড়ছে সেটা নিয়ে সে বদার হয় না, কারণ সে তো তার প্রাপ্য সেটা পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে এটাই দেখাচ্ছেন পরিচালক সত্যজিৎ রায়, যে এরকম মানুষও হয়, এরকম গৃহবধূও হয় যারা কিন্তু এগুলো নিয়ে বদার হয়, যে কারণে সে কিন্তু চাকরি করতে আসছে, চাকরি করতে নামছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালিতে কার্যক্ষেত্রে পাশে থাকা। আচ্ছা, এছাড়া ছবির মধ্যে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এই ছবির মধ্যে যিনি শ্বশুর মশাই, তিনি তার স্টুডেন্টের কাছ থেকে টাকা ধার নিচ্ছেন সংসার চালানোর জন্যে, কিন্তু তিনি কখনোই বৌমা রোজগার টাকা কিন্তু নিচ্ছেন না। যে চরিত্রটা এতটাই রিগ্রেসিভ মানসিকতার। আচ্ছা, ছবির মধ্যে আমরা কিন্তু কোথাও মাধবী মুখার্জিকে এটা বলতে শুনি না যে আমি সিঁদুর পরেছি। হ্যাঁ, সে একটা জায়গায় সে সিঁদুরের সাইন দেখায়, যে অ্যাংলো যে মেয়েটির সঙ্গে দেখা হয় আর কি অফিসে গিয়ে, তো এখানে দেখাচ্ছে কি যে সে সিঁদুর পরছে, কারণ সে একজন বাঙালি গৃহবধূ, তাই সে সিঁদুরটা পরছে। কিন্তু সেটা কখনো সে বলছে না
যে আমি আমার স্বামীর নামে সিঁদুর পড়েছি, আমাদের 7 জন সময় আমাদের জন্ম তিনি বলছেন না, কারণ তিনি গৃহবধূ হলেও তার চিন্তাভাবনা কিন্তু অনেক উন্নত, অনেক অ্যাডভান্সের চিন্তাভাবনা। তিনি ব্যাপারটা বুঝতে পারছেন যে এই সময় দাঁড়িয়ে তারও চাকরি করা বা তার ইনকাম করা, রোজগার করাটা কতটা জরুরি, তার হাজব্যান্ডের পাশে একটা স্ট্রং সাপোর্ট হয়ে দাঁড়ানোর জন্যে। একটা জায়গাতে আমরা অনিল চ্যাটার্জিকে তার বাবাকে বলতে শুনি যে যে তোমরা তো একটা সময় ছিল যখন তোমরা একটা গোটা পরিবার একা হাতে সামলেছো, কিন্তু তখনকার সময় এখনকার সময় অনেক আলাদা, এখন অনেক সময় পাল্টিয়েছে। এই কথাটা আজকের দিনে দাঁড়িয়েও ভীষণভাবে রিলেভেন্ট। এটা তো আমরা সবাই দেখেছি যে আমাদের বাবা ঠাকুরদা এরা দেখেছি যে একটা বড় পরিবারের দায়িত্ব একা হাতে সামলেছেন, সমস্ত ফিনান্সিয়াল প্রেশারটা তাদের উপরে এসে পড়েছে, তারা একা হাতে এসে বয়ে নিয়ে গেছেন। কিন্তু সেই সময় আর আজকের সময় অনেক আলাদা। তো এই কথাটা, এই জিনিসটা সত্যিতে কিন্তু আজ থেকে 60 বছর আগে কিন্তু এস্টাবলিশ করেছিলেন। ছবির মধ্যে আমরা আরও দেখতে পাই যে যখন মাধবীর বাবা তাকে বলে যে এই যে চাকরি করতে ব্যাপারটা, এই যে কথাটা বলেন, তখন মাধবী মুখার্জি বলে যে আমাকে চাকরি করতে দেওয়ার কোনো ব্যাপার নেই, মানে এরকম হিসেবে বলে যে আমি চাকরি করছি আমার নিজের ইচ্ছে এবং সেটা আমার ভালো লাগছে। মানে এই যে বলা হয় যে আমি আমার ওয়াইফকে, আমার বউকে চাকরি করতে দিয়েছি বা আমি আমার বউকে চাকরি করতে দেবো না, অ্যাকচুয়ালি এই কথাটা বলার আমরা কেউ না। একটা মানুষ সে চাকরি করবে নাকি চাকরি করবে না, এটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছা, এটাই এখানে দেখানো হয়েছে, এখানে এস্টাবলিশ করা হয়েছে। আচ্ছা, ছবির মধ্যে আমরা একটা সময় দেখতে পাই যে অনিল চ্যাটার্জির এই যে চরিত্রটা, সে তার ওয়াইফকে তো চাকরি করতে পাঠাচ্ছে, কিন্তু যখন সে দেখছে যে তার ওয়াইফ খুব দ্রুত কাজে উন্নতি করছে, তার স্যালারিও ইনক্রিজ করেছে 50 টাকা বাড়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় তার মধ্যে একটা কিন্তু ইনসিকিউরিটি কাজ করতে শুরু করে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে যায়, হয় অনেক ছেলের ক্ষেত্রে জিনিসটা হয় যে কী করে এত বড় এত উন্নতি করছে। এবারে এমন নয় যেখানে এই যে অনিল চ্যাটার্জির চরিত্রটি বা মাধবের যিনি শ্বশুর মশাই হয়েছেন এই মানুষগুলো খারাপ, তা কিন্তু নয়। আসলে হচ্ছে সোসাইটিটা যেহেতু মেল ডমিনেটিং সোসাইটি বা পুরুষতান্ত্রিক সমাজ যেহেতু, সেই কারণে তারা সেটা দেখেই বড় হয়েছেন এবং তারা সেটাই বিলিভ করেছেন, এটা তাদের বিলিভ সিস্টেম। সেটা কোথাও গিয়ে তাদের ব্রেক হচ্ছে, এইটা তারা কোথাও গিয়ে অ্যাকসেপ্ট করতে পারছে না। এবার তার মানে এটা নয় যে অনিল চ্যাটার্জি তার স্ত্রীকে ভালোবাসে না, ভীষণ ভালোবাসে, কিন্তু তার মধ্যেও একটা ইনসিকিউরিটি কিন্তু কাজ করছে। আচ্ছা, ছবির মধ্যে আমরা একটা জায়গায় দেখতে পাই যে শেষে গিয়ে মাধবী মুখার্জি চাকরিটা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? তার কারণ হচ্ছে যে সে কখনোই তার যে বস, সেই বসের অন্যায় তিনি কখনোই আপোষ করতে চায়নি, কারণ তিনি চাকরি করতে পেরেছেন, তিনি কিন্তু অন্যায়ের আপোষ করতে তিনি কিন্তু আসেননি। আমরা অনেক ক্ষেত্রেই যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে আমাদের বসেদের অন্যায় সহ্য করে নিই, মুখ বুজে সহ্য করি। অনেক সময় বোঝা যায় যে বস যেটা আমাকে বলছে সেটা ভুল বলছে, সেটা আমি ডিসার্ভ করি না, কিন্তু কি সবাই মানে মেরুদণ্ড বিক্রি করে মুখ বুজে সহ্য করে, কেন কি যে চাকরির জায়গা, স্যালারি পাই, তাই সহ্য করি। কিন্তু এখানে কিন্তু এই চরিত্রটা কিন্তু করে না, সে কিন্তু যে মেরুদণ্ড কিন্তু বিক্রি কিন্তু করে দেয় না, সে কিন্তু চাকরিটা কিন্তু সে ছেড়ে দেয়। এবং এই সময় দেখা যায় যে ঠিক তার আগেই তার হাজব্যান্ডের চাকরিও কিন্তু চলে গেছে, ঠিক আছে, এটাই কিন্তু দেখা যায়। মানে দুজনেই কিন্তু
আনএমপ্লয়েড হয়ে পড়ল। কিন্তু সবার শেষে মাধবী মুখার্জি তার হাজব্যান্ডকে মানে অনিল চ্যাটার্জি একটা কথা বলেন যে এত বড় শহর, এত চাকরি, কারোর কি কিছুই হবে না? তখন অনিল চ্যাটার্জি বলেন যে দুজনারই হবে, এরকম কিছুটা বলেন। অর্থাৎ এই সিনের মধ্যে দিয়ে এটাই এস্টাবলিশ করা হয় যে মানে দুজনেই চাকরি করবে, অথবা সাপোজ যদি এরকম হয় যে শুধুমাত্র মাধবী মুখার্জি চাকরি পেল, তার হাজব্যান্ড চাকরি পেল না, সেক্ষেত্রে তারা কিন্তু সিচুয়েশনে পড়ে তারা কিন্তু জেন্ডার রোল সুইচ করতে তারা কিন্তু রাজি আছে। অর্থাৎ তাদের সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু সময় খারাপ গেলেও তারা কিন্তু সেই খারাপ সময়ও তারা কিন্তু একেবারে পাশে আছে। অর্থাৎ এখানে এটাই দেখানো হচ্ছে, যেটা আজকের প্রচণ্ড রিলিভেন্ট, যে আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের পরে অনেক ছেলেদের কাজ চলে গেছে, অনেক তাদের স্ত্রীরা কাজ মানে চাকরি করছে, সংসার চালাচ্ছে, সংসারটা ধরে রেখেছে, এটাই তো দেখানো হচ্ছে। ঠিক আছে, এরকমই হচ্ছে এখন। তো সেখানে দাঁড়িয়ে এটাই দেখানো হচ্ছে যে যদি সিচুয়েশনে পড়ে যদি জেনারেল যে সুইচ যদি করে, এই যে আমাদের ট্যাবু রয়েছে যে যে সবসময় ছেলেরাই চাকরি করবে, মেয়েরা ঘরে থাকবে, এই ব্যাপারটা এখানে ব্রেক করে যে যদি সিচুয়েশনে পড়ে যদি জেনারেল যে সুইচ যদি করে, তাহলে সমস্যা কোথায়? যদি হাউস ওয়াইফ হতে পারে, তাহলে হাউস হাজব্যান্ড কেন হবে না? এটা এখানে কিন্তু এই শর্টের মধ্যে মানে এস্টাবলিশ করছেন। এবং এই যে আমরা অনেক ক্ষেত্রে বলতে শুনি যে যারা চাকরি করে তারা কখনোই সংসার দেখে না, কথাটা কিন্তু যে কতটা ভুল সেটা কিন্তু এখানে তিনি কিন্তু এস্টাবলিশ করেছেন, পরিচালক সত্যি এখানে এস্টাবলিশ করেছেন যে অ্যাকচুয়ালি কিন্তু মানুষ কিন্তু চাকরি করছে, বা এই যে গৃহবধূ মাধবী মুখার্জির যে চরিত্রটি আর কি, সে যখন চাকরি করতে বেরোচ্ছে, সে কিন্তু সংসারের কথা মাথায় রেখেই চাকরিটা করতে বেরোচ্ছেন। সুতরাং সেটাও যে একটা সংসারেরই অংশ, একটা বড় অংশ, সেটা কিন্তু এখানে এস্টাবলিশ করে। এই যে একটা ট্যাবু, যে যারা চাকরি করে তারা সংসার দেখে না, এই ট্যাবুটা এখানে কিন্তু ব্রেক করা হয়। এবং শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা ভিড়ে মিশে যাচ্ছে, মানে এখানে বোঝানো যাচ্ছে তাদের নতুন জীবন, তাদের নতুন লড়াই শুরু হলো। এটাই এখানে ছবিটা শেষ হয়। আচ্ছা, ছবির মধ্যে আমরা শাশুড়ি বৌমার মধ্যে যে সম্পর্ক দেখতে পাই, সেটা হচ্ছে দেখানো হচ্ছে যে প্রথম দিকে শাশুড়ি তার বৌমা চাকরি করাকে খুব একটা মানতে না পারলেও পরে সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নেয়। কেন অ্যাকসেপ্ট করে নেয়? তার কারণ হচ্ছে যে তিনি দেখছেন যে তার বৌমা কিন্তু সংসারের জন্য পরিশ্রমটা করছেন। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকে সবসময় শাশুড়ি বৌমার মধ্যে একটা টিপিক্যাল একটা ধরনের সম্পর্ক দেখানো হয়, যে কারণে আমরা মনে করি শাশুড়ি বৌমার সম্পর্ক ঠিক এরকমই হয়। বাট এখানে দেখতে পাচ্ছি যে শাশুড়ি বৌমাকে কিন্তু বেশি বেশি করে খেতে দিচ্ছেন, খেতে বলছেন, যাতে কি বৌমা যে পরিশ্রম করছে সারাদিন ধরে, সেই পরিশ্রম যাতে সে আরও ভালো করে আরও মন দিয়ে করতে পারে। অর্থাৎ শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু ভালো সম্পর্কে ভালো বন্ডিং হয়, এবং অনেক শাশুড়ি হয় যারা কিন্তু বৌমার প্রতি প্রচণ্ড মানে সাপোর্টিভ হয়ে থাকেন, প্রচণ্ড মানে কি বলবো স্নেহপ্রবণ হয়ে থাকেন। এই জিনিসটা কিন্তু এখানে সুন্দর কিন্তু এস্টাবলিশ করা হচ্ছে, যে কারণেই ছবিটার যে বিষয়বস্তু সেটা কিন্তু আজকের দাঁড়িয়েও কিন্তু প্রচণ্ড কিন্তু রেলিভেন্ট, এবং এখনকার দাঁড়িয়েও কিন্তু ছবিটা স্টিল বলবো যে অ্যাহেড অফ দ্য টাইম একটা সিনেমা। কারণ ছবিটা আমাদের সমাজের, আমাদের যে গুণধরা সমাজ অবস্থা, সেই সমাজের অনেক ট্যাবু বা অনেক মাইন্ডসেটকে কিন্তু ব্রেক করে, ভাঙতে বাধ্য করে। এবারে বলবো ছবির মধ্যে কিছু পার্টিকুলার ফ্রেমের কথা বা কিছু দৃশ্যপটের কথা। সবার প্রথমে বুঝতে হবে যে এই ছবিটার নাম মহানগর কেন। কারণ এই ছবিটা হচ্ছে
কলকাতা শহরেরই গল্প। এই ছবির মধ্যে প্রতিটা ফ্রেম এত জীবন্ত, দেখে মনে হয় ছবিটা যেন এই রিসেন্টলি বানানো। এই ছবির মধ্যে কলকাতা শহরকে একটা চরিত্র হিসেবে ট্রিট করা হয় এবং আজ থেকে 60 বছরের কলকাতা আর এখনকার কলকাতা দেখলে মনে হয় যে মানে 60 বছরের কলকাতা দেখে মনে হয় না, মনে হয় যেন এই তো মানে কদিন আগেরই কলকাতাকে দেখছি, যেন এত জীবন্ত, এত প্রাণবন্ত। ছবির যে প্রথম শটটা যে দেখো, একটা লম্বা ওয়ান টেকের শট, একটা উপরে ট্রামের প্যান্ট্রিটা দেখাচ্ছে। অর্থাৎ আমরা কি জানি যে কলকাতা মানে ট্রাম কিন্তু একটা বড় সিগনেচার, সেটার মধ্যে দিয়েই এস্টাবলিশ করা হচ্ছে যে এই গল্পটা কলকাতা শহরেরই গল্প, এটাই দেখানো হচ্ছে। ছবির মধ্যে আমরা একটা দেখতে পাই মাধবী মুখার্জিকে ঠোঁটে লিপস্টিক লাগাতে। অর্থাৎ লিপস্টিক হচ্ছে কি জীবনের রং। যে এই যে মানুষটা একটা সাধারণ গৃহবধূ থেকে ইনকাম করছে, তার মধ্যে একটা যে কনফিডেন্স আসছে, তার জীবনে যে রং আসছে, এই লিপস্টিকটা হচ্ছে সেই জীবনের রং, যেটাকে লিপস্টিকের মধ্যে দিয়ে মানে ডিফাইন করা হয়েছে মেটাফর হিসাবে। ছবির মধ্যে আমরা দুটো মিরর শট দেখতে পাই। একটা শট যেখানে আমরা দেখতে পাই যে যখন মাধবী মুখার্জি প্রথম স্যালারি পেয়েছে, টাকাটা হাতে নিয়ে আয়নার দিকে নিজেকে দেখছে এবং ঠোঁটটা হালকা হাসি লেগে থাকে। অর্থাৎ মিরর মানে কি? মিরর মানে হচ্ছে যেখানে আমরা নিজেদের রিফ্লেকশন দেখতে পাই, যে একটাই মানুষ কিন্তু তার একটা সম্পূর্ণ আলাদা সত্তা। আমরা অনেককে দেখতে পাই যে একজন সাধারণ গৃহবধূ যখন সে চাকরি করতে যাচ্ছে, তখন অনেককে দেখা যায় যে টাকা পয়সা পাওয়ার পরে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে, এটা আমরা দেখতে পাই। যদিও এই চরিত্রে সেটা কিন্তু হয় না, কারণ আমরা দেখতে পাই যে তার হাজব্যান্ড চাকরি যাওয়ার পরেও কিন্তু সে কিন্তু তার হাজব্যান্ডের পাশেই কিন্তু থাকে, হাজব্যান্ড কিন্তু সাপোর্ট কিন্তু করে যায় শেষ পর্যন্ত, শেষ অবধি। সেটা তার ক্ষেত্রে হয় না, কিন্তু এটা কিন্তু দেখা যায়, একটা সম্ভাবনা দেখা যায় কিন্তু, যে একই মানুষ তার ভিন্ন সত্তা, ভিন্ন রিফ্লেকশন। আর একটা মিরর শট প্রায় অলমোস্ট একই ফ্রেমেই শ্যুট করা, সেখানে আমরা দেখতে পাই যে এই চরিত্রের মধ্যে কোথাও গিয়ে একটা কনফিউশন দেখা যাচ্ছে, যে তার হাজব্যান্ড চাইছেন চাকরিটা করুক, কিন্তু সে চাকরিটা ছাড়তে চাইছে না পরিস্থিতির কথা ভেবে। তার মধ্যে একটা কনফিউশন বা যা কিন্তু দুবিধা, সেটা কিন্তু দেখা দিচ্ছে। দুটো সিনই আইকনিক, ইকুয়ালি লিপস্টিক সিনটা বলতে সেটাও কিন্তু আইকনিক সিন। একটা জায়গাতে একটা দৃশ্য আমরা দেখতে পাই যে অনিল চ্যাটার্জি ঘরে একা বসে আছে, ঘরের যে পুরো অন্ধকারটা তার মুখে এসে পড়ছে। অর্থাৎ এই অন্ধকারটা হচ্ছে অ্যাকচুয়ালি তার জীবনে যে অন্ধকার নেমে এসছে, অর্থাৎ তার মধ্যে এই যে একটা ইনসিকিউরিটি কাজ করছে বউয়ের দ্রুত পদোন্নতি দেখে, সেই জিনিসটাই ওই দৃশ্যটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা বলে ভিজুয়াল স্টোরি টেলিং। যে মানে এই যে অন্ধকারটা মুখে এসে পড়ছে, কারণ হচ্ছে যে তার জীবনটা অন্ধকারে ভরে গেছে। এবার মাধবী যখন ঢুকছে, যখন তার পাশে এসে বসছে, তখন দেখবে হালকা একটা আলো মাধবীর মুখে এসে পড়ছে। অর্থাৎ মাধবী হচ্ছে এই মানুষের জীবনে বা হাজব্যান্ডের জীবনে একটা আশার আলো, পুরোপুরি আশার আলো না হলেও একটা হালকা আশার আলো, যেখানে আলোটা তার মুখের ওপরে হালকাভাবে এসে পড়ে। এই দৃশ্যটার মধ্যে দিয়ে জিনিসটাকে এত সুন্দর করে এস্টাবলিশ করা হয়। আচ্ছা, ছবির মধ্যে আমরা যখন দেখতে পাই মাধবী মুখার্জি তার বসের সাথে, মানে এই যে অন্যায় ক্ষেত্রে বস যে অ্যাঙ্গেলে মিঠিকে বের করে দেয়, ফায়ার করে দেয় বা টার্মিনেট করে দেয় আর কি, তখন মাধবী কিন্তু প্রতিবাদ করতে ঢোকে। কিন্তু সেখানে দেখতে পাই যে তার বসের মুখে কিন্তু একটা হালকা আলো
একটা হালকা অন্ধকার ছাপ দেখতে পাই। অর্থাৎ এই চরিত্রটা আসলে একটা যে গ্রে শেডের ক্যারেক্টার সেটা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এখানে কিন্তু বলতে হয় যে যে ক্যামেরা বা যে লাইটিং সেটা কিন্তু অসাধারণ। এবং ছবির যে শেষ দৃশ্যটা আমরা কি দেখতে পাচ্ছি, দুজনে হেঁটে যাচ্ছে, পেছন দিয়ে আছে ব্যাকশটে দেখাচ্ছে, ক্যামেরাটা তাদেরকে ফলো করছে, অর্থাৎ ফলোশট দেখতে, ব্যাকশট ফলোশট দুটো একসাথে চলছে। ফলোশটে দেখতে পাচ্ছি ক্যামেরা তাদের ফলো করছে, তারা ভিড়ে গিয়ে মিশে যাচ্ছে। অর্থাৎ কি, যে তারা তাদের পরিস্থিতিটা খারাপ যাচ্ছে, তাদের সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু তারা একে অপরের পাশে রয়েছে। এবং দেখবে তারপরে কি হয়, মানে তাদের এখান থেকে নতুন একটা লড়াই বা জার্নি শুরু হচ্ছে। এটা এখানে ছবিটা শেষ হচ্ছে ওপেন এন্ডিং, কিন্তু এটা হোপ বা আশাতে ছবিটা শেষ হচ্ছে। এবার দেখবে ক্যামেরাটা উপর দিকে উঠছে, একটা বাল্ব আমরা দেখতে পাই, বাল্ব জ্বলছে, বাল্বটাকে হালকা জুম করে দেখানো হয় এবং তারপরে সমাপ্ত লেখাটা আসে। অর্থাৎ এই যে বাল্বটা, এই যে আলোটা, এটা হচ্ছে তাদের জীবনে আশার আলো। ছবিটা এখানে শেষ হয়। ওই আলো মানে হচ্ছে হোপ বা আশার আলো। ছবিটা এখানেই শেষ হয়। তো এই যে এত স্তর, এত লেয়ার ছবিটার মধ্যে, এই যে মেটাফরের ব্যবহার, এই কারণে ছবিটা ভীষণভাবে, যারা একদম প্রোগ্রেসিভ মাইন্ডের মানুষ তারা ছবিটার সঙ্গে কানেক্ট করবে। মানে এই ছবিটা কিন্তু আমি জানি যারা রিগ্রেসিভ চিন্তার মানুষ তারা ছবিটার সাথে কখনোই কানেক্ট করবে না, বাচ্চাদের ছবিটা ভালো লাগবেও না। কারণ যেহেতু তারা সেই ট্যাবুগুলোকে বিশ্বাস করে এসছে বা বিশ্বাস করে, যে ট্যাবুগুলো নিয়ে এখানে ব্রেক করা হচ্ছে, যেখানে ছবিটা কিন্তু তাদের কিন্তু কখনোই ভালো লাগবে না। এবং ছবিটার মধ্যে যেটা বলছে যে পারফরমেন্স, এই ছবির মধ্যে যে লিড প্লেয়ার অর্থাৎ মাধ্যমিক হয়েছে অনিল চ্যাটার্জি, এত সুন্দর, এত জীবন্ত পারফরমেন্স, চরিত্রগুলোর বিভিন্ন যে সেটা আমরা দেখতে পাই। যে মাধ্যমিক হয়েছে কী দেখতে পাচ্ছি, যে একটা সাধারণ গৃহবধূ লেখাপড়া জানে, কিন্তু যেহেতু বাড়ি থেকে বেরোয়নি, তার মধ্যে একটা কিন্তু ভয় কিন্তু কাজ করছে, একটা নার্ভাসনেস কাজ করছে, তার মধ্যে একটা কিন্তু কনফিডেন্স অফ কিন্তু দেখতে পাচ্ছি। সেটা আজ থেকে চেঞ্জ হচ্ছে যখন ওই মিরর শটটা আসছে, প্রতিষ্ঠাদের হাতে পর যে ওই যে সিনটা হাসি মুখে দাঁড়িয়ে আছে, হালকা হাসি মুখে লেগে আছে, সিনটা দেখতে ওইখানে আইকনিক লাগে। প্রথমে দেখা তার সই করতে হাত কাঁপছে, সে ভয় পাচ্ছে, মানে একটা একটা অক্ষর লিখছে, আরতি মজুমদার মানে একটা একটা লিখছে, কারণ সে কখন এগুলো করেনি। এইটাকে বিউটিফুল এখানে তিনি তার অভিনয়ের মধ্যে এস্টাবলিশ করেছেন। অন্যদিকে অনিল চ্যাটার্জি যখন তার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করছে, সেটাকে তিনি এত সুন্দর মানে ফুটিয়ে তুলেছেন। এবং যখন তার মধ্যে যে চেঞ্জ আসছে, মানে এই যে বোর প্রতি স্ট্যান্ড নেওয়া, পাশে দাঁড়ানো, যখন চেঞ্জটা আসছে, এই যে একটা আর্ক চরিত্রগুলোর, সেটাকে তিনি এত সুন্দর ফুটিয়ে তুলেছেন। দুজনের কথা আমি বলবো, এত দারুণে ফুটিয়ে তুলেছেন যে মনে হয় যেন এটা যেন আমাদেরই আশেপাশের কোনো মানুষের গল্প। এছাড়া ছবির মধ্যে যদি বলি, শ্বশুরমা যিনি হয়েছেন তিনি, যিনি শাশুড়ি হয়েছেন তিনি, বা যিনি বস হয়েছেন, প্রত্যেকের অভিনয় এখানে কিন্তু দেখবার মতো, প্রত্যেক মানে অনবদ্য, অসাধারণ আর কি, একদম জীবন্ত হয়ে ওঠে প্রতিটা চরিত্র। তো এই ছবিটা দেখার পর না, সত্যি কথা বলতে, যখন দেখি যে আজকে এই সময় দাঁড়িয়ে যখনই বিভিন্ন যে রিগ্রেসিভ বিষয় নিয়ে যে কাজগুলো আসে এবং সেগুলোকে মানুষ হিসেবে সেলিব্রেট করে বা সেগুলোর সমালোচনা করলে যে মানুষ রিগ্রেসটাকে ডিফেন্ড করতে চলে আসে, তখন মনে হয় যে মানে এই যে পতন, এটা কি সত্যি শুধুমাত্র বাংলা সিনেমার ক্ষেত্রেই হয়েছে, নাকি এই পতনটা সামগ্রিকভাবে বা ইন জেনারেল দর্শকদের মধ্যেও হয়েছে। মানে যেভাবে আজকে মানুষ রিগ্রেসিভ জিনিসপত্রকে সেলিব্রেট করছে, এবং অনেকে দেখা যায় যে এইসব
প্রোগ্রেসিভ জিনিসের বিরোধিতা করছে, তাতে এই প্রশ্ন কিন্তু উঠে আসে। অনুরাগ কাশ্যপের বলা বক্তব্য নিয়ে যতই বিতর্ক হোক না কেন, হ্যাঁ তিনি ঘাটিয়া কথা না বললেই পারতেন, এটা 100% সত্যি। কিন্তু এটাও তো সত্যি যে একটা সময় বাংলা সিনেমাতে এরকম প্লট ভাবা হতো বা এরকম সিনেমা বানানো হতো। এই সিনেমাকে যারা সেলিব্রেট করেছে বা যারা সেলিব্রেট আজও করে, তারা শুধুমাত্র প্রোগ্রেসিভ চিন্তাধারা মানুষ বা তারা শুধুমাত্র সিনে লাভার তা নয়। নট অনলি দ্যাট, অ্যাট দ্য সেম টাইম দে আর ভেরি ইন্টেলিজেন্ট। যে ইন্টেলিজেন্সটা এখন শেষ হয়ে এসে দাঁড়িয়েছে সিউডো ইন্টেলেকচুয়াল ইয়েতে, মানে সিউডো ইন্টেলিজেন্সের জিনিসটা এসে দাঁড়িয়েছে আর কি। মানে একটা সময় ছিল যখন সত্যি মানুষ কিন্তু বুঝেই কিন্তু তাকে নিয়ে মাতামাতি করত, মানে তাকে নিয়ে চর্চা করত। এখন শুধু নামটাকে নিয়েই আতলামি করা হয়। মানে আমি দেখতে পাই সত্যি বলতেই লোকে মনে করে গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে ওটা সন্ধ্যে বানিয়েছেন, সোনার কেল্লা, জয়ফুলনাথ। আবার যারা একটা আতেল, যারা একটা সিউডো ইন্টেলেকচুয়াল, তারা হচ্ছে পথের পাঁচালী। কিন্তু আমার প্রশ্ন, সত্যজিৎ রে শুধুমাত্র কি এই করেছেই বানিয়েছেন? কেন আজকে তার এই মহানগর নিয়ে কথা হয় না? কেন আজকে তার যে কলকাতা ট্রিলজি অর্থাৎ জনরণ্য, প্রতিদ্বন্দ্বী, তারপরে যে সীমাবদ্ধ, এই ছবিগুলো কেন কথা হয় না? কেন আজকে তার শাখা প্রশাখা, আগন্তুক, গণশত্রু, অশনি সংকেত, কেন আজকে এই ছবিগুলো নিয়ে কথা হয় না? কারণ এই ছবিগুলো বোঝার জন্য বা ছবিগুলো সঙ্গে কানেক্ট করার জন্য যে ইন্টেলিজেন্স দরকার বা যে চিন্তাধারা, যে মননের প্রয়োজন, সেইটা এখন শেষ হয়ে গেছে। এখন হচ্ছে বাংলাদেশে হচ্ছে সিউডো ইন্টেলিজেন্ট, প্রকৃত ইন্টেলিজেন্ট নয়, সিউডো ইন্টেলিজেন্ট। সত্যিকার কথা বলেছিলেন আজ থেকে বহু বছর আগে যে উই হ্যাভ মোস্ট ফেয়ারলি আনসফিস্টিকেটেড অডিয়েন্স, এটা তিনি কিন্তু বলেছিলেন। কথাটা আজকে দাঁড়িয়েও সেখানে কিন্তু রেলিভেন্ট হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ সত্যের মানুষটা যে কতটা মানে অ্যাহেড অফ দ্য টাইম ছিলেন, তার চিন্তার কতটা সময় থেকে এগিয়েছিল, তার যে ভিশন, তার যে দূরদৃষ্টি, সেটা এতটাই প্রাসঙ্গিক ছিল, মানে এতটাই সময় থেকে এগিয়েছিল যে তার রিফ্লেকশন প্রতিটা সিনেমা এসে পড়ে। এবং যেখানে সিনেমাগুলো আজকের দিন দাঁড়িয়েও অ্যাহেড অফ দ্য টাইম হয়ে দাঁড়ায়, যেখানে মহানগর আমার কাছে এখনও স্টিল নাও একটা অ্যাহেড অফ দ্য টাইম সিনেমা, এবং এই ছবিটা আমার কাছে একটা ট্যাবু ব্রেকিং সিনেমা। তো এই ছিল আমার আলোচনা 1963 সালের বাংলা সিনেমা মহানগর নিয়ে। তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কি মতামত এই সিনেমাকে ঘিরে, বা তোমরা আমার আলোচনার সাথে কতটা সহমত বা সহমত না, সেটা প্লিজ শেয়ার করো কমেন্ট সেকশনের মাধ্যমে। আমি চেষ্টা করলাম ছবিটাকে নিয়ে আমার মতো করে আলোচনা করার। ছবিটাকে ঘিরে আমি যা ফিল করেছি, আমার যা ইম্প্যাক্ট হয়েছে ছবিটাকে, সেটা আমি আলোচনা করলাম, তোমার সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং তার পাশের যে বেল আইকনটা আছে, বেল বাটনটা, সেটাকে প্লিজ প্রেস করে দিও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান খুব সহজে এবং খুব শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।